বিআই সাহেব, আপনি আমার ভিডিও করতেছেন কেন? কি করেন বেআইন? আমি আপনার ভিডিও করতেছি কারণ আমি এই ভিডিও আমার ইউটিউবে আপলোড করব। চালাই যান। হাই হাই, কি কয়? আপনার চ্যানেলে দিবেন? আরে বিআই সাহেব, আমার নিজেরই তো ইউটিউব চ্যানেল আছে। আমার ভিডিও যদি আপনার চ্যানেলে দেন তাহলে তো আমার ভিউ কমে যাবে, কপিরাইট আসবে, ক্লেম চলে আসবে। কোনো সমস্যা নাই বেআইন সাহেব, আপনি চালাই যান। প্রয়োজনে আমি আমার ফেসবুকে পেজে আপলোড করব। এটা আবার নতুন কোন ধান্দা? দাদা, হ্যাঁ। আমি হচ্ছে এই মুহূর্তে একজন কন্টেন্ট ক্রিয়েটর। ও মাই গড। জি দাদা, আচ্ছা। দুমায়া ভিডিও করতেছি। সিপা সাপি কোনো জায়গা বাদ নাই। বাহ। যেখানে পাইতেছি এরকম হান্দায় গিয়ে মনে করেন ভিডিও করে চলে আসতেছে। কিন্তু ভাইরালের যুগ। এখনো পর্যন্ত কোনো ভিডিও অবশ্য আমার ভাইরাল হয় নাই, তবে আল্লাহ করতেছি একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় না দাদা, আমার আর পিছন ফিরে তাকাইতে হবে না, খালি সামনের দিকে আমি হো হো করে খালি দৌড়াইতে থাকবো দাদা। আপনার এই যে অফিস, এই অফিসে তো অনেক অতিথিরা আসে। চলচ্চিত্র, নাটক, ক্রিকেট, ফুটবল, নানান অতিথি এসে ভরে যায়। এগরে নিয়ে যদি কায়দা কইরা এইরকম একটা ভিডিও করে সাইরা দিই তাহলে কনফার্ম ভাইরাল, একদম ওকে। সেলিব্রিটিরা কেউ ভাইরাল হতে চাইবে না, কারণ প্রথমত যে না জানিয়ে, না শুনিয়ে, না দেখিয়ে এরকম শ্যুট করাটাই তো একটা অপরাধ। আর এরপরে যদি মারধর খাও তাহলে হাসপাতালে সিট হয়ে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না কিন্তু। আরে আপনি বসে আছেন কেন? কই বইলাম, বহনের তো টাইমই পেলাম না, তো খাড়া আছি। আরে আপনি খাড়াই বা আছেন কেন? ওই যাবো। কাজে যান। মুশকিল আসান, গায়েবী যে সমস্ত বালা মুসিবত আছে এগুলো দূর করার ব্যবস্থা করেন। বুঝছি, আর কোনের দরকার নাই, কে সব ব্যবস্থা আমি করতে আছি। আপনি নিশ্চিন্তে দেখেন আমি কি খেলাটা খেলি। সেলিকা, শুনো, আমি একটা জরুরি কাজে যাইতেছি। বলুন, চিন্তা করো না। আর তোমার তো থাকতেই হবো, বোঝো না? তোমার সাথে মেলা লাভ আছে, মেলা কথা আছে। জানে কিন্তু আমি আইতাছি। হ্যাঁ, দুলাভাইকে নিয়ে না খুব চিন্তা। এই বেটা তুই এবার এখানে কিভাবে এলি? তোকে না সেদিন ভাড়া দিয়ে বটিয়া ঘাটার বাসে উঠিয়ে দিয়ে এলাম, হ্যাঁ? তুই এখানে আবার কিভাবে এলি? আপনি ঠিকই বলিয়াছেন মহাশয়, আমি তো করেছিলাম যাত্রা, কিন্তু ব্যাগের ভিতর হাত দিয়ে কেঁপে গেছে আমার আত্মা। হাই হাই, আমি করেছি কি ভুল! আমি আমার কবিতাকে দেইনি ভালোবাসার ফুল। সেই কারণে আমার যাত্রা গেল থেমে, আমি বাস থেকে গেলাম নেমে। আমি ফিরতি বাসে উঠে আমি চলে এসেছি আমার কবিতাকে ফুল দেবার জন্য। আহা, তোর কথায় আমি খুবই খুশি বেটা, খাইবার খুশি। দাঁত দেখি। কেন দাঁত দেখাবো কেন? দেখি তো কেন? হা করেন। হা করবো কেন? আপনি যে কথা বলতেছেন, আপনার কথার সাথে সাথে দুর্গন্ধ বেরোচ্ছে। দেখি কি বলেন? আরে হা করেন তো। যা সন্দেহ করছিলাম গেছে তো আপনার দাঁত। কি বলেন? আপনার এই যে উপরে দেখি, উপরে 3 নাম্বার দাঁতটা, এটা তো ক্যাভিটেট আছে। আল্লাহ রে, আল্লাহ, এ কি করতেছেন? থামেন। আপনার সমস্যা কি? আপনি হচ্ছেন একজন ডেন্টিস্ট, থাকবেন চেম্বারে, রোগী দেখবেন। তা না করে আপনি এই সমস্ত কি সারাশি পাকরাশি নিয়ে সমস্ত মানুষের পিছে পিছে দৌড়ান দাঁত তোলার জন্য। সমস্যা তো তার, আমার না দাঁতের সমস্যা। ওটার থেকেও ভালো সমস্যা, আরো বড় সমস্যা আছে। আমি আপনাকে বলি, আপনি সিস্টার, আপনি যান এখন এখান থেকে, যান। আবারও সিস্টার বলতেছেন আমাকে? ডক্টর, নার্স, যেটাই হন, আপনি এখান থেকে যান। আমি আপনাকে একটা আইডিয়া দিই। ওই যে আপনার বড় দুজন আছেন না ঘরের ভেতরে, তাদের দাঁতে বিশাল সমস্যা আছে। ওদের দাঁত পরীক্ষা করেন, দরকার হলে একটা দুইটা না, যতগুলো দাঁত আছে পারলে সবগুলো উঠায় ফেলেন, বহুত কথা বলেন। ঠিক বলছেন। ভালো বলেছি না? ঠিক বলছেন। দাদা, ওরা চালাক না। আমার ভালো একটা কন্টেন্ট হচ্ছিল। বন্ধ কর। বন্ধ করবো? ঠিক আছে। এই কবি বেটা, তোমাকে না গতবার ওয়ার্ন করে দেওয়া হলো যে তুমি আর এখানে কখনো আসবে না। তুমি তো বেহায়া কম না, তুমি তারপর আবার এসছো। ঘটনা কি? আপনি তো ভাবছেন দাদা আমাকে অনেক বড় প্রবলেম, কিন্তু আপনার সেক্রেটারি সে তো আমার প্রথম প্রেম। ও মাগো, এই জন্য এসেছি ফিরে। একটু দেন না ডেকে দাদা। কেন? আমি তাকে জাস্ট আমার এই ফুলটা দিয়ে চলে যাব। তাই? আমার একটা শর্ত আছে। জি দাদা। শর্তটা হচ্ছে, এরপরে আর কোনো দিন কোনো মুহূর্তে
তুমি ফুল দেওয়ার উসিলায় হোক, যে কোনো উসিলায় হোক, তুমি এই অফিসে আর কোনোদিন আসবে না। আমি কেন, আমার একটা কবিতাও এখানে আসবে না। সেক্রেটারি, এদিকে জি, আসো, স্যার। এদিকে আসো, এদিকে আসো। তোমাকে জানি কি দেবে, কি করবে, দেখো। তোমার প্রিয়তমা, তুমি আমাকে করো ক্ষমা। এই যে তোমার জন্য এনেছি জোড়া একটা ফুল। বেটা তুই একটা নেংটি দূর, এমনিতেও আর বলি না, প্রেমিকার জন্য এনেছিস মরা একটা ফুল, তাজা ফুল কি পেলি না? তুমি বোঝো না ভুল, আমি এনেছিলাম তাজা ফুল, কিন্তু হয়ে গেছে তো 2 দিন, এই জন্য শুকায় গেছে। তুমি যদি চাও আমি এখনই তাজা ফুল নিয়ে আসবো। না 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 বাবা, তার দরকার নেই, তুমি মরা ফুল নিয়ে এসেছো না, ওটাই দাও, উনি ধন্য হয়ে যাবে। দাও দাও। এক সমুদ্র ভালোবাসা বুকে আছে লুকিয়ে, ওদিকে তাকায়ও না, গোলাপ গেছে শুকিয়ে। আমার এই গোলাপ নিয়ে করো আমায় ধন্য, আমার যত ভালোবাসা সব তোমারই জন্য। ভালোবাসা সবাইকে, শুরু করছি আপনাদের ফেভারিট অনুষ্ঠান, বাংলাদেশের একমাত্র সেলিব্রিটি ফান শো, দ্য গ্র্যান্ড ফান শো। দ্য গ্র্যান্ড ফান শো অর্থাৎ এখানে যা কিছু হচ্ছে তা ফানও হবে, কিন্তু গ্র্যান্ড আকারে হবে, অর্থাৎ বৃহৎ আকারে হবে। এবং আমরা সেটাই চেষ্টা করি যে 1 ঘন্টা আপনাদেরকে হাসি আনন্দের মাঝে রাখতে। আমাদের এই যে অফিসটি দেখতে পাচ্ছেন, আপনারা নিশ্চয়ই খুব ভালো করে জানেন, এই অফিসটি হচ্ছে একটা প্রযোজনা সংস্থা, যেখান থেকে নাটক, সিনেমা, মিউজিক ভিডিও অনেক কিছুই হয়। পাশাপাশি এটা একটা ইভেন্ট ফার্মও বটে। এবং এই বাড়িটির মালিক হচ্ছে কালু সর্দার, এবং কালু সর্দারের একটা খুব সুন্দর স্বভাব রয়েছে। মেয়ে দেখলেই তার ভালো লাগে এবং তাকেই বিয়ে করতে ইচ্ছা করে, এবং এক এক করে করে তার 3টি বিয়ে কিন্তু হয়ে গেছে। তৃতীয় পক্ষের সাথে সে বেশ ভালোই দিনানুপাত করছিলেন। হঠাৎ করে উদয় ঘটে দ্বিতীয় পক্ষের, এবং দ্বিতীয় পক্ষ একা আসেননি, সঙ্গে নিয়ে আসলেন তার 3টি সন্তানকে। বাস দ্বিতীয় পক্ষের সাথে লেগে গেল খুনসুটি তৃতীয় পক্ষের। এর মধ্যে হঠাৎ করে একদিন আমরা আবিষ্কার করলাম যে ওমা, দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ তো বেশ ভাব জমে উঠেছে, এর কারণটা কি? এবং কালু সর্দার আমার উপর দায়িত্ব দিলেন যে ভেতরের গল্পটা একটু বের করার। আমি খুব কায়দা করে ভেতরের গল্পটা কিন্তু বের করে ফেলেছি। পাশাপাশি হঠাৎ করে এই বাড়িতে উদয় হয়েছে কালু সর্দারের শ্যালিকা, যিনি কিনা আবার একজন দন্ত বিশারদ, এবং সাথে বিস্ফোরা হিসেবে আমাদের শ্যালকবাবু তো রয়েছেনই। যাই হোক, এদেরকে নিয়েই আমাদের বসবাস, এদেরকে নিয়েই আমাদের এই সংসার, এবং এই সংসারে মাঝে মাঝে অতিথি হিসেবে অনেকেই আসেন। সবাই মিলেমিশে একাকার হয়ে আমরা 1 ঘন্টা আপনাদেরকে দিচ্ছি। আশা করি এই 1 ঘন্টা আপনাদের খুব ভালো কাটবে। শুরু করছি আপনাদের, আমাদের সবার ফেভারিট অনুষ্ঠান, দ্য গ্র্যান্ড ফান শো। কি অবস্থা তোমার? হ্যাঁ স্যার, হ্যাঁ, ভালো। সব ঠিকঠাক? হ্যাঁ, আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলি, আমাদের নতুন একটা ইভেন্ট আসছে, হ্যাঁ। ঠিক আছে? সেই ইভেন্টটা অনেক বড় একটা ইভেন্ট হবে, একটা মেলার মতন হবে, আচ্ছা। এক্সিবিশনের মতো। আচ্ছা। তো যেহেতু এক্সিবিশন, সেখানে অনেক ডিস্ট্রিবিউটাররা আসবে, তাদের সাথে একটু কন্ট্যাক্ট করো। যত বেশি ডিস্ট্রিবিউটার তত বেশি বড় মেলা এবং তত বেশি স্পন্সর, জি স্যার। তাই না? জি স্যার। তো সুতরাং আমি তো তোমাকে একটা প্ল্যান করে দিয়েছি না, হ্যাঁ, এঁকে দিয়েছি সবকিছু, ওই অনুপাতে তুমি এক এক করে সবাইকে ফোন করা শুরু করো। ঠিক আছে স্যার। হ্যাঁ, ওকে। আর এরপরে আর কি কি কাজ আছে ওগুলো আমি পরে বলছি। ঠিক আছে। যাও তুমি, ওকে। ওকে? ঠিক আছে, দাঁড়া, thank you। যাও 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 যাও। আরেকজন হঠাৎ করে উদয় হয়েছেন। খুব মুডে আছেন। আরে বাহ। আপনার অভাবে, আপনার দুঃখে, আপনার চিন্তায়, আপনার যে 2 বউ, এই 2 বউ তো নাওয়া এবং খাওয়া সব ভুলে গেছে। বগলামি, বগলামি মানে? পুরা বগলামি। বলেন কি আপনি? আরে হেরা কি করছে জানেন? কি? ওই লুকায় লুকায় মনে করে যে পিজা খাইছে, আইসক্রিম খাইছে, আর আপনারা এক কইছে আমরা কিছু খাই না, খাই না। হ্যাঁ, আমাকে তো তাই বললো। আচ্ছা, আপনি কি ষড়যন্ত্র কিছু বুঝবার পারছেন? অনেক কায়দা করে, সিস্টেম করে, হ্যাঁ। কিরা কসম যা যা কাটার কাইটে আমি কথা বের করে ফেলছি। কি কন্ত?
ঘটনা হচ্ছে যে দুই বউ মিলেমিশে এখন একাকার এই কারণে হয়েছে, আপনি যদি আর কি বিশেষ করে যে দেখেন যে তারা একত্র হয়ে আছে, মিলমিশ করে আছে, খুব ভালো আছে, সংসারে শান্তি শান্তি, তাহলে কি হবে? ফুসলায় ফাসলায় এই দুই বউ আপনার যে এত সহায় সম্পত্তি, এই সম্পত্তি দুজনের নামে 50-50 ভাগ করে নেবে। হাসেন কেন? হাসার কি হলো? আপনার সম্পত্তি 50-50 ভাগ হয়ে যাচ্ছে আর আপনি হাসেন কেন? হাসেন কেন? আরে এই যে আমার বাপ দাদা হ্যাঁ। এই সম্পত্তি তো ওয়াকআপ করে গেছে। হ্যাঁ, এখন কি হ্যাঁ, আমি তো বর্তালি মাত্র। বলেন কি? হয়, এই সম্পত্তি আমি কারো বেচতেও পারবো না, দিতেও পারবো না, পাক্কা। হ্যাঁ, পুরাটাই ভোগলামি, বোকাবাজি। তার মানে এই দুই বউ জানে সবকিছু? দুরু জানলে কি আমরা বিয়ে করতো নাকি? লাত্তি দেখা যাই দিত না। কাঠাইছে এটা কাঠা। ও মা রে। এই এদিকে আসেন। কেলা? আপনার দাঁত দেখতে হবে। আপনি কাঠা? দুলাভাই, আপনার জন্য আপনার বাড়িতে কতদিন ধরে আমি বসে রয়েছি। ইরে বাপরে যেমন বাহার, তুমি এতকাল পরে কই দিকে আইলা, কই দিকে কোথায় এলা? জানতেই পারলাম না তুমি আমার বাড়িতে বসেছো। ছিলা কোথায় এতদিন? ছিলা কই? আমি তো বাড়িতেই ছিলাম। তা আমি তো জানি না তুমি আমার বাড়িতে আছো। জানবেন কিভাবে? আপনি তো ছিলেনই না। ছিলাম না ভাই? না, আপনি ছিলেন না তো। আমি আছিলাম তো। আপনি গর্তে ছিলেন, বাইরে হয়েছে। ডাক দিলে আমারে পায়ে যাইতা। আছো কেমন তুমি? ভালো আছো? ভালো আছি। যাক, অনেকদিন পরে তোমার দেখে খুব ভালো লাগতাছে। আমারও খুব ভালো লাগতো। আমি বড় করে হাত করতে পারবো না। দেখি দেখি। হ্যাঁ, আপনার তো উপরে দুইটা দাঁত পোকা খাইছে, নিচেও মনে হয় দুইটা খাইছে। আচ্ছা এই দোনোটাই উঠাই ফেলতে হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে চাওয়ান বাহার, তুমি কইছো তাতে পোকা না লাগলে আমি এমনি উঠাই ফেললাম, তাই না ভাই? আচ্ছা, তার আগে আমার বোনটার আপনি আপনার বাড়িতে আটকা রাখছেন কেন? কাঠা কইছি তোমার বললে আটকে যাচ্ছি মানে পায়ে গেছে গুলো চিনি, তাহলে আটকে রাখলাম কেন? তারে যেতে দেন না কেন? তার বাচ্চাগুলার যদি একটা খাওয়ান পোষণের যদি ব্যবস্থা করে দিতে, তাহলে কি আপনার বাড়িতে পড়ে থাকতো? শালিকা, তুমি বোঝার চেষ্টা করো, আমি তো আটকে রাখতে চাই না, আমি তো সব কিছু দিবার চাই। আমারই তো আওলাদ দাওলাদ না, আমার তো কোনো অসুবিধা না। কে সমস্যা করতেছে ওই তৃতীয় পক্ষ। তৃতীয় পক্ষ? হ্যাঁ, তাহলে বিদায় করে দেন না কেন? তারা রাখছেন কেন? তারে বিদায় করার ক্ষমতা আমার নাই। কে আমি পারুম না, তুমি যদি পারো ব্যবস্থা করো, আমি তোমার সাথে আছি। হ্যাঁ, তাহলে দুজনে মিলে বিদায় করে দিব। তাইলে আমি পিছিয়ে থাকবো তো। এই বিয়ে সাহেব, আপনি আমার ভিডিও করতেছেন কেন? কি করেন বেআইন? আমি আপনার ভিডিও করতেছি কারণ আমি এই ভিডিও আমার ইউটিউবে আপলোড করব। চালাই যান। হাই হাই, কি কয়? আপনার চ্যানেলে দিবেন? আরে বিয়ে সাহেব, আমার নিজেরই তো ইউটিউব চ্যানেল আছে। আমার ভিডিও যদি আপনার চ্যানেলে দেন, তাহলে তো আমার ভিউ কমে যাবে, কপিরাইট আসবে, ক্লেম চলে আসবে। কোনো সমস্যা নাই বেআইন সাহেব, আপনি চালাই যান। প্রয়োজনে আমি আমার ফেসবুকে পেজে আপলোড করব। এটা আবার নতুন কোন ধান্দা? দাদা, হ্যাঁ। আমি হচ্ছে এই মুহূর্তে একজন কন্টেন্ট ক্রিয়েটর। ও মাই গড। জি দাদা, আচ্ছা। দুমায়া ভিডিও করতেছি। সিপা সাপি কোনো জায়গা বাদ নাই। বাহ, বাহ, বাহ। যেখানে পাইতেছি এরকম হান্দায় লইতেছি। বাহ। হান্দায় গিয়ে মনে করেন কোনটায় যে ভিডিও করে চলে আসতেছি। কিন্তু ভাইরালের যুগ। এখনো পর্যন্ত কোনো ভিডিও অবশ্য আমার ভাইরাল হয় নাই। তবে আল্লাহ আল্লাহ করতেছি, একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় না দাদা, আমার আর পিছন ফিরে তাকাইতে হবে না, খালি সামনের দিকে আমি হো হো করে খালি দৌড়াইতে থাকবো দাদা। আপনার এই যে অফিস, এই অফিসে তো অনেক অতিথিরা আসে, চলচ্চিত্র, নাটক, ক্রিকেট, ফুটবল, নানান অতিথি এসে ভরে যায়। এগরে নিয়ে যদি কায়দা কইরা এইরকম একটা ভিডিও করে সাইরা দিই, তাহলে কনফার্ম ভাইরাল, একদম ওকে। সেলিব্রিটিরা কেউ ভাইরাল হতে চাইবে না, কারণ প্রথমত যে না জানিয়ে, না শুনিয়ে, না দেখিয়ে এরকম শ্যুট করাটাই তো একটা অপরাধ। আর এরপরে যদি মারধর খাও, তাহলে হাসপাতালে সিট হয়ে পড়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না কিন্তু। রাইট। আরে আপনি বসে আছেন কেন? কই বইলাম, বহনের তো টাইমই পেলাম না, তো খাড়া আছি। আরে আপনি খাড়াই বা আছেন কেন? কই যাবো? কাজে যান। মুশকিল আসান, গায়েবী যে সমস্ত বালা মুসিবত আছে এগুলো দূর করার ব্যবস্থা করেন। বুঝছি, আর কোনের দরকার নাই। কে সব ব্যবস্থা আমি করতে আছি, আপনি নিশ্চিন্তে দেখেন আমি কি খেলাটা খেলি।
সেলিকা শুনো আমি একটা জরুরি কাজে যাইতেছি আপরম চিন্তা করো না আর তোমার তো থাকতেই হবো বোঝো নাই তোমার সাথে মেলা লাভ আছে মেলা কথা আছে জানো কিন্তু আমি আইতাছি হ্যাঁ দুলাভাইকে নিয়ে না খুব চিন্তা। এই বেটা এই তুই এবার এখানে কিভাবে এলি? তোকে না সেদিন ভাড়া দিয়ে বটিয়া ঘাটার বাসে উঠিয়ে দিয়ে এলাম, হ্যাঁ তুই এখানে আবার কিভাবে এলি? কিভাবে এলি? আপনি ঠিকই বলিয়াছেন মহাশয়, আমি তো করেছিলাম যাত্রা, হ্যাঁ? কিন্তু ব্যাগের ভিতর হাত দিয়ে কেঁপে গেছে আমার আত্মা। হাই হাই, আমি করেছি এ কি ভুল! আমি আমার কবিতাকে দেইনি ভালোবাসার ফুল। সেই কারণে আমার যাত্রা গেল থেমে, আমি বাস থেকে গেলাম নেমে। আমি ফিরতি বাসে উঠে আমি চলে এসেছি আমার কবিতাকে ফুল দেবার জন্য। আহা, তোর কথায় আমি খুবই খুশি বেটা, খা এবার খুশি। আপনার দাঁত দেখি। কেন কেন দাঁত দেখাবো আরে কেন? দেখি তো। কেন আর হা করেন। হা করবো কেন? আপনি যে কথা বলতেছেন আপনার কথার সাথে সাথে দুর্গন্ধ বেরোচ্ছে। দেখি দেখি কি বলেন? আরে হা করেন তো। এই যা সন্দেহ করছিলাম গেছে তো আপনার দাঁত। কি বলেন? আপনার এই যে উপরে দেখি উপরে 3 নাম্বার দাঁতটা, এটা তো ক্যাভিটেট আছে। দেখি দেখি দেখি। আল্লাহ রে, আল্লাহ, এ কি করতেছেন? থামেন, থামেন। এ আপনার সমস্যা কি? আপনি হচ্ছেন একজন ডেন্টিস্ট, থাকবেন চেম্বারে, রোগী দেখবেন। তা না করে আপনি এই সমস্ত কি সারাশি পাকরাশি নিয়ে সমস্ত মানুষের পিছে পিছে দৌড়ান দাঁত তোলার জন্য। সমস্যা তো তার, আমার না দাঁতের সমস্যা। ওটার থেকেও ভালো সমস্যা, আরো বড় সমস্যা আছে। আমি আপনাকে বলি, আপনি সিস্টার, আপনি যান এখন এখান থেকে যান। আবারও সিস্টার বলতেছেন আমাকে। ডক্টর, নার্স, যেটাই হন, আপনি এখান থেকে যান। আমি আপনাকে একটা আইডিয়া দিই। ওই যে আপনার বড় দুজন আছেন না ঘরের ভেতরে, তাদের দাঁতে বিশাল সমস্যা আছে। ওদের দাঁত পরীক্ষা করেন, দরকার হলে একটা দুইটা না, যতগুলো দাঁত আছে পারলে সবগুলো উঠায় ফেলেন। বহুত কথা বলেন। ঠিক বলছেন, ভালো বলেছি না? ঠিক বলছেন। আহা আহা দাদা, ওরা চালাক না। আমার ভালো একটা কন্টেন্ট হচ্ছিল। বন্ধ কর। বন্ধ করবো? ঠিক আছে। এই কবি বেটা, তোমাকে না গতবার ওয়ার্ন করে দেওয়া হলো যে তুমি আর এখানে কখনো আসবে না। তুমি তো বেহায়া কম না, তুমি তারপর আবার এসছো। ঘটনা কি? আপনি তো ভাবছেন দাদা আমাকে অনেক বড় প্রবলেম, হ্যাঁ। কিন্তু আপনার সেক্রেটারি সে তো আমার প্রথম প্রেম। ও মাগো, এই জন্য এসেছি ফিরে। একটু দেন না ডেকে দাদা। কেন? আমি তাকে জাস্ট আমার এই ফুলটা দিয়ে চলে যাব। তাই আমার একটা শর্ত আছে। জি দাদা। শর্তটা হচ্ছে, এরপরে আর কোনো দিন কোনো মুহূর্তে তুমি ফুল দেওয়ার উসিলায় হোক, যে কোনো উসিলায় হোক, তুমি এই অফিসে আর কোনোদিন আসবে না। আমি কেন, আমার একটা কবিতাও এখানে আসবে না। সেক্রেটারি, এদিকে জি, আসো, স্যার। এদিকে আসো, এদিকে আসো। তোমাকে জানি কি দেবে কি করবে দেখো। তোমার প্রিয়তমা, তুমি আমাকে করো ক্ষমা। এই যে তোমার জন্য এনেছি জোড়া একটা ফুল। বেটা, তুই একটা নেংটি দূর, এমনিতে আর বলি না, প্রেমিকার জন্য এনেছিস মরা একটা ফুল, তাজা ফুল কি পেলি না? তুমি বোঝো না ভুল, আমি এনেছিলাম তাজা ফুল, কিন্তু হয়ে গেছে তো 2 দিন, এই জন্য শুকায় গেছে। তুমি যদি চাও আমি এখনই তাজা ফুল নিয়ে আসবো। না 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 বাবা, তার দরকার নেই। তুমি মরা ফুল নিয়ে এসেছো না, ওটাই দাও, উনি ধন্য হয়ে যাবে। দাও দাও। এক সমুদ্র ভালোবাসা বুকে আছে লুকিয়ে, ওদিকে তাকায়ও না, গোলাপ গেছে শুকিয়ে। আমার এই গোলাপ নিয়ে করো আমায় ধন্য, আমার যত ভালোবাসা সব তোমারই জন্য। শুকনো ফুল এনে বেটা হয়েছে ধন্য। জঘন্য বেটা, জঘন্য তুই একটা। কি লোক দাদা, এর মাথায় আছে কি কাদা? কাদা মাথা বুঝি না। চলো তোমাকে এখন দিয়ে আসি। ও না, এর আগের বার তো তোমাকে ওই যে বাসে উঠিয়ে টিকিট কেটে দিয়ে এসেছিলাম, তারপরেও তুমি ঘুরে ফিরে আবার এখানে চলে আসছো। দাদা, এবার এই ভুল করা যাবে না, কি বলেন? এইবার চলো, তোমাকে কুরিয়ার সার্ভিসে বুকিং দেবো, তোমাকে প্যাকিং করে তোমার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আসো দাদা একে আসো। মরে দাবায় দাবায় মরে, শীত হয়ে মরে, কাঠ হয়ে মরে, হুবড়ি খেয়ে মরে, বেকা হয়ে মরে, বিভিন্ন স্টাইলে মরে। অসাধারণ মলম, এই মলম প্রমাণ করতে লাগবে না করে কলম। আসছে শামীম সাহেবের সুপার টুপার মলম, নিতে পারেন আপনার চশমা
না না, আমি তারপরও চিনতে পেরেছি। ভালো আছো তুমি না? হ্যাঁ, আছি আচ্ছা, ভালো। আবার নতুন ধান্দা ধরেছো না? স্যার এটা কোনো নতুন ধান্দা না, আপনি আমার বোঝায় কইছেন যে তুই সৎভাবে সুন্দরভাবে ফিনিশিং মানে এত ভালো একটা ব্যবসা করবি হ্যাঁ। যে ব্যবসা দিয়ে বাকি জীবন চালায় হ্যাঁ, বলেছিলাম। আমি অনেক কিছু গবেষণা করে পরে মলমের ব্যবসা শুরু করছি, সুপার টুপার মলম স্যার। মলমের ব্যবসা? কি কি মলম আছে? এই মলমটা হচ্ছে মনে করেন ইঁদুর মারা মলম। এই ইঁদুর মারা মলমে আপনি কিভাবে ইঁদুর মারবেন, সর্বপ্রথম ভাতে কিছু মলম মাখাবেন, বিস্কিটে মলম মাখাবেন, কেকে মলম মাখাবেন, মুড়িতে মলম মাখাবেন, তাকে দেবেন, আলমারিতে দেবেন, খাটের উপর দেবেন, বিছনার তলে দেবেন। অসাধারণ। খায়ে না মরে তাহলে স্বামী আর স্ত্রী দুইজন মিলে সুন্দর করে বড় বড় দুইখান বাঁশ কাটবেন। রাত 12টার সময় যখন ডুকুর ডুকুর করে ইঁদুরে, আপনারা দুইজনে মাথা যাইতে বাড়ি দেবেন। যখনই কাইতে হয়ে পড়ে যায় সুন্দর করে তাদের মাথায় মলমটা মেখে দিলে মরে ফিরে যাবে। এরপরে আর কি মলম আছে বলো? এরপরে মনে করেন আমি তেলাপোকার জন্য আরেকটা অসাধারণ মলম নিয়ে এসেছি। এই তেলাপোকা মনে করেন আপনার পাতিলে ঢোকে, আপনার হাড়িতে ঢোকে, আপনার বিছনায় ঢোকে। পাতলা পাতলা কাপড়গুলো কুটুর কুটুর করে কাটে। এই কুটুর কুটুর করে যখন কাটে আপনি পুটুর পুটুর করে মলম মাখিয়ে দেবেন, টুকটুক করে খাবে, পুটপুট করে মরবে, সুপার টুপার মরে ফ্যানি হয়ে যাবে। আর যদি না মরে তাহলে স্বামী আর স্ত্রী দুইজনে মিলে রাত 1:30টার সময় ঘুম থেকে উঠে এই তেলাপোকাগুলোকে আপনি সুন্দরভাবে এই গামছা দিয়ে ঠাইসিয়ে ধরবেন। ঠাইসিয়ে ধরে মলমটাকে সুন্দরভাবে ওর হাতে মাখাবেন, পায়ে মাখাবেন, নাকে মাখাবেন, মুখে মাখাবেন, চোখে মাখাবেন। তারপর দেখবেন একবারে টপাস টপাস করে মরে সাফ হয়ে যাবে। এরপরে এই যে একটি মলম নিয়ে আসছি পাগলা মলম। হ্যাঁ, পাগলা মলমে হচ্ছে সারপোকা মরে। সারপোকা কিভাবে মরে? আপনার মাথার থেকে পা পর্যন্ত সুন্দরভাবে ম্যাসেজ করবেন। এই মলমটা দিয়ে মাখায় আপনি শীতে ধপাস করে শুয়ে পড়বেন। মনে করেন যে রাত 3টার সময় আপনি স্বপ্নে দেখতেছেন মধুর যে আপনি ভাবিকে নিয়ে বিমানে ছুড়ে বিদেশ চলে যাচ্ছেন, রোমান্টিক ভাবে করতেছেন, তখনই আপনাকে কামড় দিল, কুট করে ঘুমটা ভেঙে গেল, ঠাপাস করে আপনার স্বপ্নটা ভেঙে গেল। আপনি তখন কি করবেন? এই কারণেই বলছি মলমটা মাখিয়ে যদি ঘুমান তাহলে ওই মলম কামড় দিয়ার সাথে সাথে সার্প কামড়ে সাবা। আর ব্যথা বেদনার মলম নাই? অবশ্যই আছে দাদা। যখন মানুষের দাউ দেয়, দাউদে যখন চুলকানে শুরু করে, চুলকাইতে চুলকাইতে এমন আরাম লাগে মনে হচ্ছে যে আমেরিকান জর্জ ডাব্লিউ বুশের প্লেনে চড়ে আপনি বিদেশ চলে যাচ্ছেন। তারপর আপনার চুলকানি শেষ হচ্ছে না, 500 টাকা দিয়ে একটা কামলা কিনবেন, কামলা কিনে ওরে দিয়ে চুলকাবেন, তাও আপনার চুলকানি শেষ হয় না। এই যখন শেষ হয় না তখন আপনি কি করবেন? মলমটা সুন্দরভাবে মালিশ করে দেবেন। মালিশ করে দেওয়ার পরে মনে করেন আধা ঘন্টা আপনি কাটা ছাগলের মতো ছটপাট করে দাপাবেন আর চিল্লাবেন। এইখানে জ্বলা পোড়া বিভিন্ন ধরনের স্টাইলের মজা আপনি পাবেন। এরপরে আস্তে আস্তে ঠান্ডা হয়ে কুল হয়ে আসবে। এরকম আপনি 1 সপ্তাহ 15 দিন যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই অবশ্যই আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনার এটা ভালো হয়ে যাবে, এটা সেরে যাবে। আরেকটা সুপার মলম আছে, এ কথা না বললেই নয়। কি সেটা? আমি যেতে পারবো না। সারা পৃথিবীর অসংখ্য মানুষের মাথার থেকে পা পর্যন্ত বিভিন্ন ধরনের জ্বালা পোড়া ব্যথা, গিরাই গিরাই, হাঁটুতে, কপালে, আপনার কোমরে ব্যথা, উঠতে গেলে মা, বসতে গেলে বাবা, নামাজ পড়তে পারে না, বসলে আর উঠতে পারে না। 80 বছর, 90 বছর, 70 বছর বৃদ্ধ মানুষরা এই ব্যথায় ভোগে। আমার এই টাইগার বাম যদি আপনি একবার ব্যবহার করেন অবশ্যই আপনি 7-8 জন মানুষ ভাড়া করবেন। মানুষ ভাড়া করে মাজার উপরে বসে হাঁটতে আস্তে 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 করে টিপে টিপে আধা ঘন্টা মালিশ করবেন। আপনার কোমরের ব্যথা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর আপনার চোখ যখন জ্বালাপোড়া করে আপনার চোখের ভিতর মলম দিয়ে বসে থাকবে। এই এক মিনিট। চোখের ভিতর মলম, এই মলমগুলোই কিন্তু মলম পার্টিরা কিনে তোমাদের কাছ থেকে, এরপরে চোখের মধ্যে ডলে মানুষের সব কিছু নিয়ে তাকে সর্বশান্ত করে তারা পালিয়ে যায়। তোরে আবার পুলিশে দেওয়ার ব্যবস্থা আছে। আপনি বিশ্বাস করেন এরপরে এমন মায়ের খাবা পুলিশের কাছে যে তোমার যত মলম আছে কোনো মলম দিয়ে তোমার ব্যথা বেদনা দূর হবে না। আমি কিন্তু সেই ব্যবস্থা করব। দাদা তাহলে মলমের সাবজেক্ট চলে গেল। মলম আপনার পছন্দ না হলে আমি আরেকটা মেশিন নিয়ে আসছি। ডিজিটাল বাংলাদেশে সুন্দর একটা মেশিন আবিষ্কার হয়েছে, আপনাকে না দেখলে আপনি বুঝতে পারবেন না। সুন্দর একটা মেশিন, এই মেশিন দিয়ে আপনি সারপোকা কিভাবে মারবেন আপনি ডিটেলস আপনাকে আমি বলে বোঝাচ্ছি। এই একটা মেশিন, আরো একটা মেশিন সাথে লাগবে। একটা মেশিনে কাজ হবে না দাদা। কিভাবে মারবেন? এই যে একটা মেশিন ডান হাতে রাখবেন, একটা মেশিন মাটিতে রাখবেন, তারপরে সারপোকা আছে না,
আপনি ওই কোল বালিশের মধ্যে বাইর করবেন, বালিশের ভিতর থেকে বাইর করবেন, ওই তশকের মধ্য থেকে বাইর করবেন, বাইর করে একটা সারপোকা ধরে সুন্দরভাবে এখানে রাখবেন, এক হাত দিয়ে রাখবেন, এরকম ছেড়ে দিয়ে সাথে ঠকাস করে মেরে দেবেন। বুঝতে পেরেছেন? একদম। এত সুন্দর মেশিন জীবনে দেখেছেন? না, কোনোদিন দেখিনি। এই মেশিনটা আমি এখনই অ্যাপ্লাই করতে চাই। কিভাবে কিভাবে? এই যে আমার সামনেই তো একটা সারপোকা আছে, এই সারপোকাকে আমি এখানে রাখবো, আর সারপোকার মাথা আরেকটা যে মেশিন আছে ওইটা দিয়ে বাড়ি দিয়ে স্যাটেলাইট শেষ করে দেবো। ও দাদা, আপনি নিয়ে লাগবেন। মাহফুজ সাহেব, দোয়া চাই। আমি আজকের মতো যাই, আপনি ভালো থাকেন। ওরে বাবা রে বাবা। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। কি কি আইডিয়া নিয়ে এসে ব্যবসা শুরু করে বুঝি না। কতবার আমি আর বাঁচাবো, কতবার সেভ করব। অলোক নিরঞ্জন, গৌর অনন্ত, গৌর অমস্যা। এই বাড়ির ভাগ্য আকাশে দুর্যোগের ঘন ঘটা। কে দেবে আশা, কে দেবে ভরসা? আমি দেবো আশা। কে আপনি সাধু বাবা? এখানে কি হেতু আগমন? ওরে মূর্খ, তুই আমাকে চিনলি না? আমি সাধু কামরূপ কামাখ্যার এক নির্জন পাহাড়ে বসে আমি ধ্যান করতেছিলাম। এর ভিতরে আমার বাতাস আসলো যে এই বাড়িতে একটা সংকট ঘনীভূত। তাই তো আমি 736 মাইল হাঁটতে হাঁটতে এই বাড়িতে এই লাঠির সাহায্যে আমি এসে উপস্থিত হয়ে পড়লাম। বলেন কি? কি দেখলেন আপনি? কি দেখলেন? স্বপ্নে আপনাকে কি দেখালো? এই বাড়িতে দুটো ঝগড়াটে মহিলা আছে, তারা এই বাড়িটাকে ধ্বংস করতে চায়। রাইট রাইট, শুধু ঝগড়াটে না, কূটনীয়। কুটনি। কে কুটনি কইলো? হ্যাঁ, আমাদের বাড়িতে আইসা? হ্যাঁ, কার এত বড় সাহস? হ্যাঁ? ওই যে সাধু বাবা বলেছে। সাধু বাবা আমাদেরকে কুটনি ডাইনি বলে? হ্যাঁ। এই এত বড় সাহস? কিসের সাধু? হ্যাঁ, কিসের সাধু? এখনকার যুগে কি আসল সাধু আছে নাকি? হ্যাঁ। সব তো বুয়া, 2 নাম্বার সাধু। এরাই সেই দুই রমণী, দুই সতীন। হ্যাঁ, আমরা 203, কিন্তু আপনি যে সাধু তার প্রমাণ কি? এই, আমি আসল সাধু না নকল সাধু জানতে চাস? হ্যাঁ, অবশ্যই জানতে চাই। এই, তোর ঠিক এই বুকের বাম পাশে একটা বড় কালা কাটা দাগ আছে। কলের বলে পড়ে এটা হয়ে গেছিল, মনে আছে? আর তুই, আছে। তোর তোর পিঠের মধ্যে হ্যাঁ একটা জন্মের জুরুল আছে, জুরুল। এটা এরকম কালা হয়ে রয়েছে। কি ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো আছে না? আরো নিচে যাবো? না না না, আমরা বিশ্বাস করছি যে সাধু বাবা আছে। তা সাধু বাবা, আমাদের ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন। না না না, আমি মাফ করার কেউ না। তোরা দুইজনে মিলে তোর স্বামীকে অত্যাচার করিস, নির্যাতন করিস। না না না, মোটেই না। মোটেই না। আমরা অত্যাচার করি না, আমরা আরো সেবা করি, সেবা করি। ভালো মন্দ রান্না করে খাওয়াই। হাত টিপি, পা টিপি, গোসল করে দে। সবার গলা উঠিবি। তোরা অবিলম্বে এই বাড়ি ছেড়ে চলে যাবি, দূর দেশে চলে যাবি, আলোক হয়ে যাবি। আলাক? আলোক, আলাক আবার কি? আলোক এবং তালাক। তালাক। তালাক হয়ে যাওয়ার পর আলোক, তাইলেই তোদের মুক্তি। বুঝেছিস? যা যা যা। কালু সর্দার, তুমি বুয়া সাধু সাইজা আমাদেরকে ডাইনি, কুটনি এগুলা বলতেছো না? কত বড় সাহস চালু সর্দার তোমার! হ্যাঁ, আমারে বলো এই আছে। ভাগেন ভাগেন ভাগেন, লাঠি দিয়ে বাড়ি দিয়ে ভাগেন। এদিক দিয়ে যাবেন, এদিক দিয়ে যাবেন। ভাগেন 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 ভাগেন। অনেকদিন পরে এইবার যদি আমি ভাইরালটা হইতে পারি কনফার্ম ভাইরাল। দাদা, কংগ্রেচুলেশন, অভিনন্দন। থ্যাংক ইউ টাকা। আরে আরে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদেরই ফেভারিট, আমাদেরই অতি আপন, অতি কাছের একজন তুখোড় অভিনেতা, একজন চমৎকার প্রযোজক এবং পরিচালক, আমাদের সবার প্রিয় হাসান জাহাঙ্গীর। থ্যাংক ইউ সো মাচ।
উনি যে হঠাৎ করে আসবেন তুমি আমাকে আগে বলবে না? স্যার আমি বলতে আচ্ছা আসছিলাম। শোনো, চা নাস্তার ব্যবস্থা করো, আমি একটু ভাইয়ের সাথে গল্প আছে, করি। স্যার। হাসান ভাই প্লিজ। কেমন আছেন হাসান ভাই, আগে এটা বলেন। জি আলহামদুলিল্লাহ। আর আমাদের ওই অনুষ্ঠানে আসলে মানুষ সাধারণত ভালোই থাকে, কারণ আমাদের অনুষ্ঠানটার নাম হচ্ছে গ্র্যান্ড ফান শো। আমরা এখানে আনন্দ করি, 1 ঘন্টা দর্শকদেরকে চেষ্টা করি একটু আনন্দ দান করতে, তবে পাশাপাশি আমরা কিছু জীবনের গল্পও শুনি মানুষের কাছ থেকে। আজকে আপনাকে পেলাম, প্রচণ্ড ব্যস্ততার ফাঁকেও আপনি একটু সময় দিয়েছেন আমাদেরকে, একটু বর্তমান কাজ সম্পর্কে জানতে চাই। বর্তমান কাজগুলো হচ্ছে আমি একটু চেঞ্জিং কিছু কাজ করছি। আচ্ছা। যারা আমাকে চিনে যে হাসান জাহাঙ্গীর মানে একটু ডাইমেনশন, একটু নতুনত্ব, বিগত দিনে যারা আমাকে দেখেছে নির্মাণে বা অভিনয়ে, এবার আমি একটা নতুনত্ব নিয়ে আসছি, একটা নতুন সিরিয়াল করছি ফ্যামিলি ডিস্টেন্স। আবুল হায়াত ভাইকে বেস করে তার সাথে বাংলাদেশের সেরা 5টা মা, আচ্ছা। দিলারা জামান, সাবির আলম, চিত্রাদি, জলি আপা, ডলি আপা, বাহ। এই 5জন-6জন স্টার আর্টিস্টকে একসাথে করা সোটাপ। তবে আবার ভয়ের বিষয় আছে। ভয়ের বিষয় হচ্ছে সিনিয়রদের নিয়ে কাজ করলে জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে। অনেক আইডলরা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। তো আমি যখন আয়াত ভাইয়ের নিলাম, আয়াত ভাই বললো, দেখো তোমার অভিনয় করছে এটিএম ভাই নাই, ডাক্তার এনামুল হক নাই, সিরাজ হায়দার নাই, ফেরদৌস লিনিয়া নাই, তুমি কি আমার ওই সিরিয়াল বালাই না 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 না, আল্লাহ বাঁচায় রাখুক। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাই যে হাসান ভাই, এত কাজের ভিড়ে আপনি যে নতুন প্যাটার্ন বা নতুন কিছু কাজ করতে চাইছেন বা চাচ্ছেন বা করছেন, তো এটার পেছনের উদ্দেশ্যটা কি? নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য আছে, সেটা একটু জানতে চাই। ভালো উদ্দেশ্য আমি একটাই বলবো যে এখনকার যে নাটকগুলো হচ্ছে গালাগালি মানে মানা যায় না। আমার দৃষ্টি থেকে ইউটিউবে সেন্সর হওয়া উচিত। ইউটিউবে যে নাটকগুলো হচ্ছে এবং ওয়েব সিরিজ যেগুলো হচ্ছে, রিসেন্টলি কানাডা থেকে আমার এক ফ্রেন্ড ফোন করেছে ড্যানফোর্ড থেকে, বললো যে আমি একটা নাটক দেখছিলাম, জনপ্রিয় একজন নায়িকা এবং নায়কের, তাদের বাসঘরে একটা দৃশ্য দেখে আমার ফ্যামিলিকে আমি নিয়ে চলে গেলাম, আমি নাটক দেখবো, নাটক বন্ধ করে দিচ্ছি, এগুলো কি হচ্ছে। আমি ওই নায়ক এবং নায়িকাকে নিয়ে সার্চ করলাম, দেখলাম যে আসলে অশ্লীল ভাষা। তা অশ্লীলতা দিয়ে আসলে মিডিয়া টিকে থাকা যায় না। হয়তো ভিউ বাড়বে, সিঁড়িদা উঠলে যেমন তাড়াতাড়ি উঠা যায়, আবার নামাও যায়, ভিউ কমলে আপনার ডিমান্ড নাই। অথচ দেখেন যারা মঞ্চে থেকে আসছে, আপনি একজন মুশারফ করিম, একজন চঞ্চল চৌধুরী, একজন হুমায়ুন ফরিদি, একজন এটিএম শামসুজ্জামান, একজন আবুল হায়াত, তো ওরা তো আজীবন থাকবে, রাইট? তো এখনকার যে শিল্পীগুলো আসতেছে, ছেলেরা মেয়েরা টিকটক করছে, ভাল লাগছে, ক্যামেরা বেশ সুন্দর, ডাকদা নিয়ে আসলাম। এতে করে আমাদের ক্ষতি হচ্ছে, প্রত্যেকটা চ্যানেল লুজার হচ্ছে। কারণ ইউটিউবে কিছু এক্সট্রা প্রডিউসার আসছে, এক্সট্রা প্রডিউসার বলবো আমি, এমনি লাভের জন্য আসছে, লাভ নাই, ওরা চলে যাবে, বাট আপনার ক্যারিয়ারটা কোন দিকে যাচ্ছে? এক্সট্রা প্রোডিউসার আসছে, কিছু এক্সট্রা কাজ করার জন্য আসছে, এক্সট্রা কিছু লাভের জন্য। অনেক নাটকে, বিশেষ করে ঈদ স্পেশাল নাটক বলি বা যে কোনো কাজেই বলি, তো আপনি বড় বড় চিত্রনায়িকাদের নিয়েও, যারা কখনো নাটকে কাজ করে না, তো চিত্রনায়িকাদের প্রতি আপনার যে এই যে ভালোবাসাটা, এটা আসলে কেন বা কি? টেলিভিশন আর চলচ্চিত্র দুই জিনিস। তাদের দর্শক বড় স্ক্রিনে দেখে অভ্যস্ত। যখন শুনে যে চিত্রনায়িকা পপি অভিনয় করছে, দেখি পপি নাটকটা একটু চেঞ্জ, ফিল্মের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা আছে। যখন টেলিভিশন থেকে ফিল্মে আসি, অনেকেই বলে ভাইয়া আমি ভালো কাজ করলে নিব, যেমন এইবার অমিতাভ বচ্চনকে নিলাম, এত ভালো অ্যাক্টিং করে, এত পাঞ্চুয়াল টাইম ইউজ করে, আর চল সকাল 6টায় আমার সেটে চলে গেল, আমি অবাক। আমাদের নাটকের কোন আর্টিস্ট বলেন সকাল 7:30, আমি পেয়েছিলাম বাদনকে, বাদন চলে আসছিল, বলে ভাই আমি রেডি, তুমি আসো। ওইটাই আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের স্ক্রিনে, ছোট স্ক্রিন হোক বড় স্ক্রিন হোক, সব স্ক্রিনই তো এখন সমান। তো স্ক্রিনের যত সুন্দরী ললনারা আছেন, সব হাসান জাহাঙ্গীরের নাটকে আমরা পাই, এবং পোস্টারে সুন্দর করে তাদেরকে আমি আপনার সাথে দেখতে পাই। তো তাদের সাথে কাজ করে একজন হাসান জাহাঙ্গীরের কিরকম ভালো লাগে? না ভালো লাগে, আমি বলি যেমন মেহজাবিনের শুরুর দিকে আমার সাথে নাটক, শখের শুরুর দিকে সিরিয়াল আমার সাথে। তো মেহজাবিন যখন প্রথম কাজ করে, আমি ওরে প্রথম নাটকে বলছিলাম যে ভাস্করের একটা দৃশ্য ছিল আমার আর মেহজাবিনের, তার অভিনয়ের প্রতি যে তার একটা মায়া মমতা, মানে কাজ করা, ও কিন্তু ভালো করে বাংলা বলতে পারতো না, ও দেশের বাইরে বড় হয়েছে, শিক্ষিত মেয়ে, নম্র ভদ্র, আমি তখনই মনে করছি যে ও ক্লিক করবে। আজকে মেহজাবিনী কোথায়? তাই তো হয়েছে। এরকম নৌসিন ছিল, বাদন ছিল, ঈশানা ছিল। আপনি বাদ রাখেন নাই কাউকে? মাগো, মা জননী,
তোমার সেই হতভাগা সন্তান আজ চাকরির ইন্টারভিউ দিতে এসছে মা। তুমি আশীর্বাদ করো যেন চাকরির ইন্টারভিউতে জয় হয়ে হাসতে হাসতে আমি আমার কর্মস্থলে আমার বাড়ি যেতে পারি মাগো। কে করবে প্রশ্ন, কে করবে জিজ্ঞাসা আমায়? আমি তাকে দেখতে চাই একবার। আমি। ও আপনি সেই মহাভাগ্যবান ব্যক্তিত্ব যে কিনা করবেন আমায় প্রশ্ন। তা করুন, কিংবা জিজ্ঞাসা কিংবা জানতে চান আপনি আমার কাছে। তো ভালো যাত্রা করেন ভাই। জীবনেও যাত্রা করিনি, তবে আমার দাদা ছিলেন যাত্রা দলের নটরাজ, আমার বাবা ছিলেন যাত্রা দলের যুবরাজ। সেই বংশের সন্তান আমি, আর তাই তো আমার সমস্ত দেহে সেই যাত্রার রক্ত প্রবাহিত হচ্ছে। মহাবানা, ভালো আইডিয়া দেবো। ধন্যবাদ জনাব। সেটা হচ্ছে আপনি একটা যাত্রা দলও করতে পারেন এবং যাত্রা দলের সর্দার হিসেবে আপনাকে খুব মানাবে। এ কি বলছেন মহাশয়? কি করে চলবে আমাদের যাত্রার মহল? যেখানে ক্ষুধার কষ্টের কোলাহল, সেখানে কেউ কি করে চলবে যাত্রা মহল? তাই তো আমি যাত্রা ছেড়ে আজ এসেছি আপনার দুয়ারে চাকরি ইন্টারভিউ দিতে। চাকরি আপনাকে দিয়ে কখনোই হবে না। আমি ভেবেছিলাম চাকরি ইন্টারভিউ দিয়ে জয় হয়ে জয়ের মালা গলায় পড়ে হাসতে হাসতে বেরিয়ে যাব, অথচ আপনার যে দাপট, আপনার যে ললাটের বাক্য, তাতে আমি বলে যাচ্ছি চূর্ণ হবে আপনার প্রাচুর্য, চূর্ণ হবে আপনার প্রতিষ্ঠান। আমি অভিশাপ দিচ্ছি আপনাকে, অভিশাপ দিচ্ছি। থামেন। আমি এতক্ষণ ধরে আপনাকে লক্ষ্য করছিলাম এবং আপনার পরীক্ষা নিচ্ছিলাম। আরে মহাশয়, আপনার চাকরি তো আমি কবেই ফিট করে রেখেছি। আপনার পুরো বায়োডাটা আমি দেখেছি, চাকরি তো আপনার হয়ে গেছে। সত্যি একদম সত্যি। একদম। করো মনে ভক্তি মায়ে হাতে হাতে দিন, করো মনে ভক্তি মায়ের থাকতে হাতে দিন। আমি এই অপরাজিত সৈন্য, এই অপরাজিত সৈনিক বিশ্বাস করি যে মাকে ভালোবাসে সে মাটিকে ভালোবাসে, যে মাটিকে ভালোবাসে সে মানুষকে ভালোবাসে। আপনি আমাকে চাকরি দিয়েছেন, আমি অনেক আনন্দিত, পুলকিত। আমি আপনার জন্য দোয়া করছি মহাশয়। আপনি যে ভাবে অভিনয় করছিলেন তাতে আমরা সবাই, ইনিও একজন নামকরা অভিনেতা, ইনিও একজন নামকরা পরিচালক, আমরা সবাই কিন্তু মুগ্ধ। তো সুতরাং আমার পক্ষ থেকে তো আপনার চাকরি পাক্কা, এনার পক্ষ থেকে হয়তো আগামীতে যে নাটক সিনেমাগুলো উনি করবেন সেখানেও আপনাকে অভিনয় দেবেন। নাটকের কথা বললেই হাঁটু কাঁপে, বুক কাঁপে। নেই সেই গল্প, নেই সেই ধারাবাহিকতা, নেই চলচ্চিত্র, নেই হল, নাই মানুষ। আমি অনেক কষ্ট থাকি, তবে আজকে আমার মতো মহা আনন্দে এ বিশ্বের কোনো মানুষ হতে পারে না, কারণ আপনি আমার চাকরি দিয়েছেন মহাশয়। আপনাকে হাজার সালাম। করমনে ভক্তি মায়ের থাকতে হাতে দিন, করমনে ভক্তি মায়ের থাকতে হাতে দিন। আজ তোমার কষ্ট আসবে শুভ দিন। ভালো যে মায়ের প্রতি ভক্তি আছে। আজকাল তো ভক্তিটা মা থেকে বউর দিকে চলে যায়। মা বড় না বউয়ের বড় মধ্যে বউ বড় হয়ে যায়। হ্যাঁ, কিছুদিন পরে এই গানটাই চেঞ্জ হয়ে যাবে। বড় মনে ভক্তি বউয়ের মায়ের প্রতি ভক্তি দেখো। আমাকে সময় দাও। বানাইছে আমারে কেমন লাগে দিয়েছে না? পয়সা হ্যাঁ, দুজন মিলে দিয়েছে। আপনি লাগ কইছিলেন হ্যাঁ, এই যে আসমানি শ্বাস, আসমানি শ্বাস। একেবারে গায়েবি মেরে আচ্ছা শোনেন, আমি একটা জিনিস বুঝলাম না, যে এই যে মেয়ে দেখলেই আপনার মনে যে একটু ইঞ্চি ভাব জন্মে, হ্যাঁ, এই ভাব জমায়ে তো দুটো বিয়ে করছেন। আরে ওরা তো বুড়ির মায়ের খেয়ে তো এই অবস্থা হয়েছে। তার মধ্যে আপনি আবার আমার যে সেক্রেটারি আছে তার সাথে ওর মারান ফিল্ডিং না আছে নাকি? ওদিকে তো বুড়ির মার খেয়ে যদি এই অবস্থা হয়, ওই তো জুয়ান, ও জুয়ানের মার খেলে তো আপনি শেষ, ডাইরেক্ট কবর। ওই এই যে এই জায়গাটা, এই তোমার না কইছি ঘর থেকে বাইরে না, তুমি এই শরীর নিয়ে আবার ঘর থেকে বাড়াইছো কেন?
হ্যাঁ সময় তোমার কি? এত বড় সাহস কে এই দিছে? এক মিনিট, এমনি দুজন মিলে ওনাকে আলু ভর্তা করেছেন, এরপরে আবার ওনার যাতায়াত নিয়েও আপনাদের সমস্যা, কারফিউ জারি করেছেন, এইটা কি ঠিক? আপনাদের প্রাণের স্বামী না? দাদা হ্যাঁ, কি? আমরা তো মারি নাই। এটা কি হয়েছে, তা কিভাবে? শুনেন, হ্যাঁ। আমরা তো দুজনে মিলে খুব আদর করেছি, সোহাগ করেছি। তাই? উনি কি করছে ভয়ে দোতলা থেকে দিছে লাফ, ওই লাফ লাফ দিয়ে- দিয়ে এই হাতে তাই না? মাথায় ব্যথা পাইছে। ও, তাই? আচ্ছা। আমরা মারতে পারি না দাদা। না, তার মানে আদর এখন একটু বাকি আছে না? তাহলে আরো আরেকটু ভিতরে গিয়ে আদর করেন ওনাকে নিয়ে। আপনার সাথে জরুরি কথা ছিল। না না, এটা পরে বলবো না, না, আদর আগে করেন। আমরা আদর যান, করবো। আদর করে আসেন। দাদা নিয়ে যাও, ওরা মারি নাই কিন্তু আচ্ছা, দাদা। আদর সোহাগ করেন। কোনো কিচ্ছু করি নাই। আমি যে কি ঝামেলার মধ্যে থাকি এটা যদি আপনি বুঝতেন। আচ্ছা না আজকে দেখলাম তো হ্যাঁ হাসান ভাই, একটা কথা আমার বলতে ভুলে গেছি, প্রত্যেকটা ডিরেক্টর, প্রডিউসার বা আর্টিস্টের সাথে একজন স্পেশাল কেউ থাকেন যার সাথে তার হৃদ্যতাটা খুব বেশি থাকে। এটিএম শামসুজ্জামান মানে আমার এটিএম মামার সাথেও আপনার একটা খুব বিশাল কানেকশন ছিল, একটা ভালো লাগা, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি। আমার মনে হয় আমি যেটা বলবো এটি প্রথম এটিএম ভাইকে নিয়ে বলা এবং এই অনুষ্ঠানের মাধ্যমে এটিএম ভাইয়ের নাটকে কিন্তু প্রথম আমার নাটক। আচ্ছা, যখন নাটকে তিনি প্রথম অভিনয় হ্যাঁ, করলেন, মধ্যে জানেন হয়তো বা কিছু অশ্লীলতা আসার পরে কাজ অনেকেরই যারা ভালো কাজ করতেন তারা বসে গেছিল, সিনিয়র আর্টিস্ট অনেকেই। তখন একদিন আমি একটা সিরিয়াল করব, ওটা বিটিভি থেকে আমাকে বললো যে এটিএম সাহেব যদি করেন তাহলে আপনি সিরিয়ালটা করতে পারেন। আচ্ছা এটিএম বাইরে যখন বললাম, উনি বললো তুমি তো ফিল্মে কাজ করো, ফিল্মের ছেলে, যাও করব। তার জীবনে প্রথম কিন্তু কাজ, এবং উনি নাটক কিভাবে ডেলিভারি কিভাবে অনেক কিছু জানেই না। উনি তো, ওনাকে তো বলার কিছু নাই, বাট নাটকটা যে আমরা মুখস্থ করে বলা ইয়া করা, আমার এত কিছু আমি এইভাবে পারবো কিনা। উনি তো আমার গুরু, ওনার হাত ধরেই কিন্তু আমি হাসান জাহান। মনে আছে আমার 5 দিনে 7,000 টাকা দিয়েছিলাম। আচ্ছা, সেই এটিএম ভাইকে আমি পার ডে 25,000 টাকা দিতাম। উনি আমাকে হাত ধরে লেখা শিখাইতেন, আমি লিখতাম আগের থেকে। উনি বলতো যে গল্প টার্নিং এভাবে লিখ, এভাবে কর, ডিরেকশন উনি আমাকে দাঁড় করে পিছনে দাঁড়ায় বলতেছে না এটা তো সবাই করে, এভাবে করলে হবে না, তোমার আগাই যেতে হবে। এই বিষয়গুলো আমি তার কাছে পেয়েছি, পাশাপাশি মজাও পেতাম। উনি কিন্তু কানে কম শুনতেন। হ্যাঁ 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 হ্যাঁ। তো একদিন বয়রা পরিবার এই সিরিয়ালটা নিয়ে কথা বলতেছি, হঠাৎ করে একটা ভিক্ষুক এসে বলতেছে, মা গো বাবা 2 দিন যাবো উপাস, 2টা টাকা দিবেন। কাছে গেল, যায় বলবো যে 2 দিনের উপাস তুমি 2 টাকা দেয় কি খাবা? দেন, আমি তো আরো পাইছি, মিলে 10 টাকা হলে ডাল ভাত তো পাবো। উনি রুমে আইসে ওনার বউরে বলে, এই ওই বৃদ্ধ মহিলার 10 টাকা দিয়ে আসো। ওনার বউ আবার আরেকটা গেট দিয়ে পিছনে যায়, ওনার দিতে গেছে। ওনার ওয়াইফ যায় বলতেছে, আপনার সমস্যা কি? এই বয়সে ভিক্ষা করে কাজ করে খান, আপনি তো এখন বৃদ্ধ হন নাই। কয়েকটু আগে আপনার শ্বশুর ছিল, তারা সব বলছে এটিএমের মতো বয়স্ক না, হ্যাঁ, তো মনে করছে ওনার মেয়ে। তো উনি টাকাটা দিতে যে আবার নিয়ে চলে আসছে। মহিলা কট, ও বাবা টাকা নিয়ে গেছে। কি তো বলছে, এই টাকা দিলে না? আবার একটা রুমে তুমি যা দিয়ে আসো, তুমি নাকি আমার শ্বশুর লাগে। উনি লাস্ট শুটিংও কিন্তু আমারই করেছে, নায়িকার বিয়ে 2-তে। পপি ছিল, এটিএম ভাই ছিল, আমরা 300 ফিটে মিন্টু আমার দোস্তের বাড়িতে শুটিং করছিলাম। শুটিংকালে অবস্থা হঠাৎ বলল, হাসান আমার শরীরটা ঘামতেছে। পুরা নাটকে মাত্র 3টা দৃশ্য করছি 2 দিনে। এর আগের দিনও আসছে লেটে, আজকে করবো না, চলে গেছে। আমি তার আজীবন সম্মান দিয়ে যাব তার নীতিকে। আমি কিছু কি রুমে বসবেন, কোন আমি বাসায় চলে যাব, গাড়িতে তুলে দাও। আরে 10 জন আর্টিস্ট, ঈদের নাটক, বৈশাখী টেলিভিশনতে 5বার ফোন দিচ্ছে, শুটিং শেষ। আমি বলছি না, করতেছি। ওনারা গাড়িতে তুলে দিলাম, ওনার 25,000 টাকার আমরা সাথে দিলাম। উনি টাকাটা দেখে, তুমি আমাকে এত ছোট লোক মনে করলা? 3টা দৃশ্য করলাম, আমি তোমার কাছে 25,000 টাকা নিব? তোমার মনে হলো তোমার সাথে আমি কাজ করি 15 বছর? নো, দোয়া করো আমি সুস্থ হয়ে আবার আসলে টাকা দিও। সেই টাকাও আর দেওয়া আর টাকা দেওয়া হলেন আমার কথা হচ্ছে, আমার এখনো বুক কাঁপে ওনার কথা মনে হইলে। আজকে এই অনুষ্ঠানের মধ্যে শুধু এইটাই বললাম যে এটিএম ভাইয়ের প্রথম নাটক ছিল আবার, এবং শেষ নাটকটা আমারটাই ছিল। এরপর আর কিন্তু সুস্থ হয়ে কাজ করতে পারে। যাক, এটা জানা ছিল না, অডিয়েন্সরাও দেখলো, দর্শকরাও উপভোগ করলেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠানের সময় প্রায় শেষ।
নিয়ম বা রীতি অনুযায়ী আমরা একটি জাঁকজমক নাচ উপভোগ করব। আর নাচ নিয়ে মঞ্চে আসছেন সারোয়ার শাকিল এবং বর্ণা চৌধুরী। ও রানী তোর লাইগা থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব উপভোগ করেছি আমরা। থ্যাংক ইউ সো মাচ দুজনকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। এবং প্রিয় দর্শক, এই জমজমাট নাচের সাথেই শেষ হচ্ছে আমাদের আজকের আয়োজন। আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন যে পাক্ষিকভাবে প্রতি শুক্রবার সন্ধ্যা 7:50 এই অনুষ্ঠানটি প্রচারিত হয় আপনাদেরই ফেভারিট চ্যানেল, যে চ্যানেলটির নাম হচ্ছে এটিএন বাংলা। এবং যে অনুষ্ঠানটি প্রচারিত হয় সেটাও ভালো করে জানেন, দ্য গ্র্যান্ড ফান শো। এবং পাশাপাশি এটিএনের একটি ইউটিউব চ্যানেল আছে, এটিএন প্রোগ্রাম। এই চ্যানেলেও কিন্তু আপনারা চাইলে এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। হাসান ভাই, প্লিজ, থ্যাংক ইউ সো মাচ। আপনিও এসছেন আমাদের অনুষ্ঠানে, ভীষণ ভালো লাগলো। এবং আমি ডেকে নিতে চাই আমাদের অনুষ্ঠানের যারা কলাকুশলী রয়েছেন, যারা শিল্পী রয়েছেন, বিশেষ করে তাদের সবাইকে চলে আসার জন্য অনুরোধ করছি। আমরা আমাদের নিয়ম অনুযায়ী একটা সেলফি তুলি। থ্যাংক ইউ সো মাচ।